আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী, ইরান এবং ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে একটি নতুন প্রস্তাবনা উপস্থাপন করছে কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীরা। স্থানীয় সময় আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এমন তথ্য জানিয়েছে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা। খবর দ্য টাইমস অব ইসরায়েল এবং কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার। এরপর জানাবো, ইয়েমেনের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব। ইয়েমেনে মার্কিন হামলার কথা উল্লেখ করে একটি আরব সংবাদ মাধ্যম ওয়াশিংটনের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা জানিয়ে লিখেছে, ইয়েমেনের হুতি আনসারুল্লাহ গোষ্ঠী প্রতিশোধের নীতি গ্রহণ করেছে। তাদেরকে কোনোভাবে দমন করতে পারছে না যুক্তরাষ্ট্র, বরঞ্চ এমন কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্র আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে হুতি যোদ্ধারা। এদিকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তুরস্কে সফরে শেহবাজ শরীফ। পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আজ এক সরকারি সফরে তুরস্কে যাচ্ছেন। সফর উপলক্ষে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছেন, এই সফরে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা করবেন এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। এবারে জানাবো, সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত ৩০। সুদানে এল ফাশের শহরে আধা সামরিক বাহিনীর হামলায় ৩০ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে, আহত হয়েছে আরও কয়েক ডজন। এবং সর্বশেষ জানাবো, ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বেলা ১১টায় রাজধানীর জাতীয় সংসদে এলডি হলের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক উপলক্ষে সেখানে বিএনপির নেতাকর্মী এবং সংস্কার কমিশনের কর্মকর্তারা সেখানে একে একে উপস্থিত হয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকেও বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে একটি নতুন প্রস্তাব উপস্থাপন করেছে কাতার মিশরের মধ্যস্থতাকারীরা। স্থানীয় সময় আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এমন তথ্য জানিয়েছে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা। খবর টাইমস অব ইসরায়েলের। ওই কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নতুন এই প্রস্তাবে ৫ থেকে ৭ বছরের জন্য একটি যুদ্ধবিরতির পরিকল্পনা রয়েছে। এতে ফিলিস্তিনি জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি, গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রস্তাব নিয়ে আলোচনা করতে হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধি দল কায়রো যাওয়ার কথা রয়েছে। আলোচনায় দলটির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ এবং প্রধান আলোচক খলিল আল হাইয়া। প্রসঙ্গত, গত 18 মার্চ ইসরায়েলি যুদ্ধবিরতি ভেঙে গাজায় পুনরায় বোমাবর্ষণ শুরু করে। সে সময় ইসরায়েল হামাস উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য দায়ী করে। এরপর থেকেই তখন দখলদার ইসরায়েলি বাহিনী সেখানে ব্যাপক আকারে বোমাবর্ষণ শুরু করে। দখলদার ইসরায়েল বাহিনীর তাণ্ডবে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নির্দেশে ইসরায়েল আবারও নতুন করে গাজায় হামলা চালাচ্ছে। বিশেষ করে তারা বিমান হামলা এবং স্থল হামলা আরও জোরদার করেছে। এতে করে সাধারণ মানুষ সেখান থেকে দিকবিদিক হয়ে ছুটে পালাচ্ছে। কিভাবে রক্ষা পাবে, কিভাবে চলবে এবং কিভাবে তারা বাঁচবে, সে বিষয়টি তারা এখনো জানে না।
ইয়েমেনের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব কেন জানালেন মার্কিন বিশ্লেষক। ইয়েমেনের মার্কিন হামলার কথা উল্লেখ করে একটি আরব সংবাদ মাধ্যম ওয়াশিংটন এর লক্ষ্য অর্জন ব্যর্থ বলে জানিয়েছে, কারণ ওয়াশিংটন যেভাবে ইয়েমেনের হুতি যোদ্ধাদের আক্রমণ করছে কোনোভাবেই তারা তাদের লক্ষ্যবস্তু অর্জন করতে পারবে না। ইয়েমেনে একের পর এক হামলা করে যাচ্ছে, কিন্তু হুতি বাহিনীরাও তাদের প্রতিহত করতে নানা প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। এ পর্যন্ত অন্তত $500 মিলিয়ন অপচয় হয়েছে যুক্তরাষ্ট্রের। সরাসরি তারা হামলা করেছে, ওই হামলার মাধ্যমে $500 মিলিয়ন খরচ হয়েছে, কিন্তু এখনো কোনো লক্ষ্যবস্তু অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বারবারই ইয়েমেনের হুতি যোদ্ধাদের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে, কিন্তু হুতিরাও কম যায় না। তারা এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজ এবং ইসরায়েলের জাহাজ লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এতে প্রতি বছর হাজার হাজার ডলার যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়। এ অবস্থায় যুক্তরাষ্ট্র কঠিন প্রতিশোধ নেয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছিল ইয়েমেনে, কিন্তু পাল্টা হামলা বন্ধ করতে পারেনি। গতকাল যুক্তরাষ্ট্র হামলার পর উপরন্তু যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। তাই মার্কিন বিশ্লেষক বলেছেন, কোনোভাবেই যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দমাতে ব্যর্থ হয়েছে। তারা কোনোভাবেই তাদের স্বার্থকে উদ্ধার করতে পারেনি। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তুরস্ক সফরে শেহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আজ এক সরকারি সফরে তুরস্কে সফরে যাচ্ছেন। সফর উপলক্ষে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা করবেন এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিনের মিত্র এবং কৌশলগত অংশীদার হিসেবে পাকিস্তান ও তুরস্কের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের আদান প্রদান হয়ে থাকে, যা দুই জাতির ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। দুই দেশের মধ্যে বিদ্যমান রয়েছে উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা কাউন্সিল নামে একটি প্রাতিষ্ঠানিক নেতৃত্ব পর্যায়ের কাঠামো, যার মাধ্যমে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সহযোগিতা ও সমন্বয় করা হয়। 2025 সালের 12 থেকে 13 ফেব্রুয়ারি ইসলামাবাদে এই কাউন্সিলের সপ্তম অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যৌথভাবে সভাপতিত্ব করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আসন্ন বৈঠকটি এই শক্তিশালী সংলাপের ধারাবাহিকতা এবং দুই দেশের বহু স্তরীয় অংশীদারিত্বকে আরও উচ্চ স্তরে উন্নীত করার যৌথ অঙ্গীকারের প্রতিফলন। ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় সংসদ এলডি হলে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে গত বৃহস্পতিবার 17 এপ্রিল প্রথম দফা এবং রোববার 20 এপ্রিল দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বৈঠকে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন ও জনশাসন সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবের উপর বিস্তারিত আলোচনা হয়। এবারের বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, আমরা বলেছি যে রাষ্ট্রপতির বিদ্যমান ক্ষমতার বাইরে আর কি কি বিষয়ে ক্ষমতায়িত করা যায়, আইন প্রণয়ন করা যায় সেসব বিষয়ে এবং নিয়োগের কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। সেগুলো নতুন আইন প্রণয়ন করে সংসদে প্রণীত করা যাবে। সেক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স এবং রাষ্ট্রপতিকে মোর এম্পাওয়ার করা সেটা নিশ্চিত করা হবে। এছাড়াও আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেছেন, আমরা নতুন করে সংবিধানের বিষয়ে ভাবছি না। আমরা চাই ৭২-এর সংবিধানই আমাদের দেশে কার্যকর থাকুক।